আশা করি আওয়াজ শোনা যাচ্ছে। আহ, আমাদের আজকের যে আলোচনাটি রাখা হয়েছে, কমল কুমার মজুমদার, এখান থেকে আমাদের গল্পের আলোচনার যে অধ্যায়টি চলছিল, প্যাটার্নটি চলছিল, সেই প্যাটার্ন, মধ্যবিত্ত মানসিকতা, তার একটা নতুন বাঁকবদল এখান থেকে আমরা পেতে পেতে যাব। এবং এই বাঁকবদলের একটা বড় রকমের যে পরিবর্তন আমরা টের পাবো, এবং এই কেন্দ্রিক যে গল্পগুলো আমরা রাখতে রাখতে যাচ্ছি, তার মধ্যে কমল কুমার মজুমদারকে দিয়ে আমরা আলোচনাটা শুরু করছি এই কারণে, কারণ তিনি হচ্ছেন এই প্যাটার্নটার একজন সূচনা। আমরা যেভাবে সংসার সীমান্তে প্রেমেন্দ্র মিত্রের গল্পটিকে একটি সূচনা বিন্দু হিসাবে তৈরি করেছিলাম, ঠিক তেমনি ভাবে আহ কমল কুমার মজুমদার আমাদের এখানে একটি সূচনা বিন্দু হতে চলেছে। আমাদের মধ্যবিত্ত চেতনার সংসার সীমান্ত থেকেই কানাকড়ির অংশটিতে আমরা ফেরত যাব, কিন্তু কানাকড়ির পর্যন্ত আমাদের যে পর্যায়টি চলেছে পরপর ভাবে, সেখানে কমল কুমার মজুমদারের গল্পের আলোচনার সূচনাকে আমরা যে নাম দেব, এখান থেকে গল্পের একটা নতুন প্যাটার্ন আরম্ভ হতে চলেছে। তার যে নাম দেব সেটা হচ্ছে এক প্রকার সাহিত্যের আহ যে কলা কৈবল্যবাদী অবস্থান, আর্টস ফর আর্টস সেক, এই শব্দটা আমরা বহুবার শুনেছি। কলা কৈবল্যবাদ, আর্টস ফর আর্টস সেক, অর্থাৎ এক ধরনের সৌন্দর্য চেতনার যে জগৎ, যতই আমরা গিরগিটি গল্প পড়ি, যতই আমরা ইঁদুর গল্প পড়ি, যতই আমরা কানাকুড়ি গল্প পড়ি, তার যে জগৎটা, সেই জগৎটার মধ্যে কিন্তু এক ধরনের গল্প তৈরি করার প্রয়াস ছিল। অর্থাৎ এমনটা ছিল না যে বিকৃতি, যে সমাজ নিয়ন্ত্রিত চিন্তার বাইরের প্রক্ষেপণ আমরা এর আগের মধ্যবিত্ত চেতনার গল্পগুলোতে পেতে পেতে যাচ্ছিলাম, সেগুলো কেবলই কতগুলো বিচ্ছিন্ন পরিস্থিতির কোলাজ মাত্র, এরকম কোনো জায়গায় আমরা থাকিনি। বরং আমরা দেখতে পেয়েছি কমল কুমার তার আগের গল্পগুলো যেগুলো আমরা আলোচনা করেছি, সেখানে এক ধরনের গল্প বলার, গল্প তৈরি করার, গল্পকে পাঠকদের কাছে রিপ্রেজেন্ট করার একটা প্রেষণা সেখানে বড় রকম ভাবে কাজ করে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা যখন আমাদের এই দ্বিতীয় প্যাটার্নটির মধ্যে প্রবেশ করব, এই প্যাটার্নটির মূল লক্ষ্যই হবে ওই বানিয়ে তোলা গল্পের জগৎটাকে ভেঙে দেওয়া। অর্থাৎ জীবন্ত আমাদের একাধারে গল্প বলে, আবার গল্প নাও বলে। মানে আমরা যদি জীবনের প্রতিদিনকার বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একটা গল্পের আকার দিতে চাই, তাহলে সেই স্বাধীনতা আমাদের যেমন আছে, তেমনি ভাবে এই বিচ্ছিন্ন কতগুলো জীবন অভিজ্ঞতাকে যদি আমরা বিচ্ছিন্ন ভাবে রেখেই, ঘটনা প্রবাহের মধ্যে কোনো সংযোগ সূত্র স্থাপন না করেই, তার মধ্যে থেকে কোনো রিয়েলাইজেশন, তার মধ্যে থেকে কোনো অবস্থানকে আমরা তুলে আনতে চাই, সেইটাও কিন্তু আমরা করতে পারি। সাহিত্য সচরাচর এই দ্বিতীয় প্রকার অবস্থানকে নিয়ে ততটা মাথা ঘামায় না। পৃথিবীর যে কোনো কালে, যে কোনো সময়ে, যে কোনো সাহিত্যই একটা নির্দিষ্ট কাঠামোকে রিপ্রেজেন্ট করতে চায় পাঠকদের কাছে। এই কাঠামোটা কেন প্রয়োজন হয়ে পড়ে, মানে আমি মধ্যবিত্ত চেতনার গল্প বলছি, এই গল্পটা তো বেসিক্যালি একটা স্ট্রাকচার, একটা কাঠামো। এই কাঠামোটা কেন প্রয়োজন হয়ে পড়ে, এই কাঠামোর প্রয়োজনীয়তাটা ঠিক কি, এই কাঠামোর প্রয়োজনীয়তার অবস্থানকে সামনে রেখে কেন সেটা সাহিত্যের একটা আকার দেয়, এইটা একটা খুব প্রয়োজনীয় প্রশ্ন। এবং এই প্রশ্নের গভীরে যতবার আমরা প্রবেশ করতে চেয়েছি, ততবার আমরা ধরতে পেরেছি একটা মূল বিষয়কে, যে আমি যদি পাঠকের কাছে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে পৌঁছে দিতে চাই, সেটা যতটা সিস্টেমেটিক হবে, ততটা তাড়াতাড়ি গল্পের মূল ব্যঞ্জনাটি পাঠকদের মধ্যে প্রবেশ করার একটা জায়গা তৈরি হবে।
আমরা যখন একটা সিনেমা দেখি, আমরা যখন একটা গল্প পড়ি, আমরা যখন একটা উপন্যাস পড়ি, আমরা সাহিত্যের যে কোনো ফর্মকেই যখন দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, সেটা কিন্তু বেসিক্যালি একটা ফর্মে করি। সংসার সীমান্ত একটা ফর্ম দিয়েছে আমাদের, ইঁদুর আমাদের একটা ফর্ম দিয়েছে, গিরগিটি আমাদের একটা ফর্ম দিয়েছে, কানাকুড়ি আমাদের একটা ফর্ম দিয়েছে, ফসিল আমাদের একটা ফর্ম দিয়েছে। প্রত্যেকটার একটা প্রেক্ষাপট আছে, একটা প্লট আছে, একটা লোকেশন আছে, তার মধ্যে কতগুলো চরিত্রের খেলা করা আছে। এই যে একটা সিস্টেমেটিক অবস্থানের মধ্যে থেকে এক্সপেরিমেন্ট গুলো চালিয়েছেন বিভিন্ন সময়ের লেখকেরা একই বিষয়কে নিয়ে, সেটাই কালক্রমে চ্যালেঞ্জড হতে লাগলো। কেন হতে লাগলো এই প্রশ্নটা না জানলে, এই 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 গল্পের বা সাহিত্যের এই দ্বিতীয় প্রকার অবস্থানটা না জানলে আমরা ঠিক এই প্যাটার্নটার মধ্যে ঢুকতে পারবো না। কারণ কমল কুমার মজুমদার একেবারেই জনপ্রিয় লেখক নন। জনপ্রিয়তার মানদণ্ডের মধ্যে তো অনেক ফ্যালাসি আছে। শরৎচন্দ্রকে যে অর্থে আমরা জনপ্রিয় বলি, কাজী নজরুলকে আমরা যে অর্থে জনপ্রিয় বলি, আমরা নিশ্চয়ই বুদ্ধদেব বসুকে সেই অর্থে জনপ্রিয় বলি না। আমরা সেই অর্থে অমিয় ভূষণকে সেই অর্থে জনপ্রিয় বলি না, কমল কুমার মজুমদারকে তো বলি না। সুধীন্দ্রনাথ, বিষ্ণুদে, এদের কবিতা কোনোভাবে জনপ্রিয় কবিতা নয়, কিন্তু সেগুলো সাহিত্য, সেগুলো শিল্প। তাহলে সাহিত্যের শিল্পের মানদণ্ড কেবল জনপ্রিয় স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে নেই। মানুষ যার সাথে রিলেট করতে পারবে সহজেই, সেটাই কেবল সাহিত্য নয়, বরং সাহিত্য এমনটাও হতে পারে যে কতগুলো বিচ্ছিন্ন ঘটনার সমাবেশে পাঠকদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাদের উপর ভার দিয়ে দিল যে তোমরা এবার এটার মধ্যে থেকে কি ধরনের বিষয়কে ডিরাইভ করবে, সেটা কমপ্লিটলি তোমাদের স্বাধীনতা। সাহিত্য জবের থেকে এই স্বাধীনতার কথা ঘোষণা করলো, শুধুমাত্র বাংলার কথা আমরা এখন বলছি না, পৃথিবীর বিভিন্ন সময় যে ইজমগুলোর কথা আমরা বারবার জেনেছি, সেই ইজমগুলোর হাত ধরে সাহিত্য জবের থেকে স্ট্রাকচারাল লিটারেচারের এই পরিধির বাইরে পা রাখতে শুরু করলো, তখন থেকেই আমরা এমন কিছু ফর্মের লেখা পেলাম যেগুলো বেসিক্যালি ফর্মকে ভেঙেই তৈরি হয়েছে। আমরা দেখতে পাবো সাধারণভাবে সাহিত্য কথাটার মধ্যে যে কানেক্টিভিটি আছে, অর্থাৎ আমাদের মূল অবজেক্টিভ বা লক্ষ্যই থাকে পাঠককুলকে কানেক্ট করা। আমি যখন একটা সাহিত্য লিখতে বসছি, আমি যখন একটা কবিতা, গল্প, উপন্যাস, যে কোনো ফরম্যাট সাহিত্য লিখতে বসছি, আমার মূল ক্রাইটেরিয়া হচ্ছে তারা কানেক্ট করতে পারছে তো, সহিতত্ব থেকে তো সাহিত্য। ঠিক একদল লেখক, কারণটার মধ্যে আমি একটু পরেই যাচ্ছি, একদল লেখক পৃথিবীর নানা প্রান্তে কোনো গোলটেবিল বৈঠক করে নয়, নিজেদের মতো করেই ঠিক করলেন, ভাবলেন যে এটার উল্টো প্রসেসটাও তো সাহিত্য হতে পারে। উল্টো প্রসেস মানে যে আমরা কাউকে আর কানেক্ট করার দায় বহনই করব না। সাহিত্যের জন্ম যে টু কানেক্ট, আমার ভেতরের ছোট আমি ভেঙে গিয়ে সকলের বড় আমির সাথে মিশে যাওয়া, সাধারণীকরণ, যেটা প্রাইমারিলি সাহিত্যের মূল সূত্র, সাধারণীকরণ, তার বিপরীত অবস্থানকে যদি আমরা দাঁড় করানোর চেষ্টা করি, সেটা কি সাহিত্য হবে না? নাকি সেটা না সাহিত্য হবে? নাকি সেটা অসাহিত্য হবে? নাকি সেটা কুসাহিত্য হবে? এই প্রশ্নটা তারা বড় করতে লাগলেন যে সময়টা থেকে, সেটা হচ্ছে আধুনিকোত্তর একটা পর্যায়। আধুনিক সময়কে যদি আমরা মোটামুটি ভাবে পাশ্চাত্যের শিল্প বিপ্লবের পর ধরি, আমাদের এই তৃতীয় বিশ্বের বাংলা, ভারতবর্ষের ক্ষেত্রে সেটা অনেকটাই প্রথম বিশ্বযুদ্ধের পর, মানে 100 বছর আমরা পিছিয়ে আছি। পাশ্চাত্যের আধুনিকতা থেকে আমরা আমরা যদি ভারতের অন্যান্য সাহিত্যের ইতিহাসকে ছেড়েও দিই, আমরা যদি শুধু বাংলা সাহিত্যের ইতিহাসও বলি, সেটা প্রায় 100 বছর পিছিয়ে আছে। তো আমাদের কনটেক্সটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আধুনিকতাটা এলো, সেটা ঠিক প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী আধুনিকতার মতো নয়, যে জায়গাটা আবু সৈয়দ আইয়ুব বারবার তার আধুনিকতা ও রবীন্দ্রনাথ প্রবন্ধে দেখিয়েছেন, আমরা আলোচনা করেছি। প্রথম বিশ্বযুদ্ধের পর যে আধুনিকতা, যে মরবিডিটি, যে চারপাশ সম্পর্কে আমরা সচেতন হতে শুরু করলাম,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই মর্বিক চেতনা, সেই আধুনিক চেতনার একটা ডাইমেনশন বদলের জায়গায় গিয়ে পৌঁছালাম। কারণ ধীরে ধীরে বিজ্ঞান আর প্রযুক্তি মানুষের চিন্তাকে, এখানে একটা বিজ্ঞানের বড় রকমের ভূমিকা আছে, মানুষের চিন্তাকে অনেক বেশি অবজেক্টিভ করে তুলতে লাগলো, নৈর্ব্যক্তিক আর সাবজেক্টিভ নয়। সাহিত্য মানেই এখন আর কেবল মন্ময়তাকে প্রেজেন্ট করতে লাগলো না, বরং তার উল্টো পিঠ। যেভাবে আমরা আগের গল্পগুলোতে বারবার এটা দেখানোর চেষ্টা করেছি যে একটা উল্টো পিঠ আছে, এই সাহিত্যের উল্টো পিঠ নিয়ে আধুনিকোত্তর সময়, মডার্নিজমের পোস্ট মডার্নিজম সময় একদল লেখক, বাংলার ক্ষেত্রে আমরা সেই একই রকম ভাবে কমল কুমার মজুমদার, অমিয় ভূষণ দেরকে পাবো, যারা সাহিত্যের এই চিরাচরিত সৌন্দর্যের কাঠামোগত স্ট্রাকচারটিকেই ভাঙতে চাইলেন। তারা মনে করলেন সাহিত্যের যে জায়গা থেকে আমরা পাঠকদের কাছে পৌঁছতে চাইছি সেটা কোনো ফর্মের মধ্যে দিয়ে সম্ভব নয়, সেটা কোনো একটা নির্দিষ্ট আকৃতির মধ্য দিয়ে সম্ভব নয়, সেটা একটা কোনো নির্দিষ্ট অবস্থানের মধ্য দিয়ে সম্ভব নয়, বরং বিচ্ছিন্ন কতগুলো ভাবনা সূত্রকে তারা তুলে ধরে একটা অবিচ্ছিন্ন সাহিত্যের জগৎ তৈরি করলেন, যার মধ্যে অগ্রগণ্য হিসেবে আমরা অবশ্যই কমল কুমার মজুমদারকে স্থান দিব। বরং পরবর্তীকালে যে হাংরি জেনারেশন, শ্রুতি সাহিত্য, নিম আন্দোলন, এই নিম আন্দোলনের কথা কি তোমরা কেউ শুনেছ? বাংলা সাহিত্যে নিম সাহিত্য আন্দোলনের কথা কজন শুনেছ? আমরা হাংরি জেনারেশন আন্দোলনের কথা অনেকে শুনেছি, আমরা শ্রুতি সাহিত্য আন্দোলনের কথা অনেকে শুনেছি, কিন্তু নিম সাহিত্য আন্দোলনের কথা কজন শুনেছি? কারা কারা শুনেছো একটু চ্যাট বক্সে জানাও। এক দুজনও যদি শুনে থাকো তাহলেই একটা বড় কাজ আমাদের আজকের আলোচনাকে কেন্দ্র করে হয়ে যাবে। কিন্তু যদি কেউ না শুনে থাকো তাহলে আরো কয়েকটি বিষয়ের মধ্যে গিয়ে আমাকে কমল কুমারে এসে পৌঁছতে হবে। কারণ নিম সাহিত্যের মধ্যে যে বড় রকমের গুরুত্বপূর্ণ একটা চাবি লুকিয়ে আছে সেটা হলো নিম কথাটা। নিম আমাদের এই আলোচ্য গল্পের নিম অন্নপূর্ণা পাঠ্য গল্পেও নিম নিম এই কথাটাই পাচ্ছি। পরবর্তীকালে এই নিম কথাটাই ডিরাইভ হয়ে যাচ্ছে কমল কুমার মজুমদারের এই নিম অন্নপূর্ণা গল্প থেকেই নিম শব্দটা ডিরাইভ করে দুর্গাপুর, আসানসোল, শিল্পাঞ্চলের একদল শ্রমিক তারা এমন কিছু সাহিত্য রচনা করছেন যার মধ্যে বিমান চট্টোপাধ্যায়, যার মধ্যে রবীন্দ্র গুহ, এই লেখকদের নাম কেউ কেউ হয়তো আমরা শুনে থেকেছি, আমরা খুব একটা নাড়াঘাটা করি না, আমরা ওই শরৎচন্দ্র, তারাশঙ্কর, সুনীলের বাইরে আর ভাবতে পারি না। বাংলা সাহিত্য কিন্তু শুধু এদেরকে নিয়ে নয়, বাংলা সাহিত্যের পরিণতি আসলে এই না সাহিত্যকে কেন্দ্র করে। হাংরি শ্রুতি সাহিত্য যে আন্দোলনটির মধ্যে দিয়ে বাংলা সাহিত্যকে ফেলতে চাইল, একটা অদ্ভুত রকমের সিস্টেমকে ভাঙার প্রণোদনা তৈরি করতে লাগলো, তার পরিণতি পেয়েছে কিন্তু এই নিম সাহিত্য আন্দোলন, যার সূচনা 1970-এর দশকে। এই 60 থেকে 70টাই হচ্ছে ক্রান্তিকাল, সমস্ত সিস্টেমকে ভেঙে দেওয়ার ক্রান্তিকাল। সাহিত্যের ক্ষেত্রেও হাংরি, শ্রুতি, নিম আন্দোলন এই সমস্তগুলো পরপর 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 ঘটতে ঘটতে যাচ্ছে। আমি হাংরি শ্রুতিটাকে যদি এখন আমাদের আলোচনার থেকে একটু সরিয়ে দিয়ে আমি ধরে নিচ্ছি হাংরি শ্রুতি নিয়ে তোমাদের অনেকেরই ধারণা আছে, নিম শব্দটা প্রায় বোধহয় তোমরা শোনোই। বাংলা সাহিত্যে নিম সাহিত্য আন্দোলন হাংরি শ্রুতির মতো তৈরি হলেও তাদের এজেন্ডাটা একটু আলাদা ছিল। তাদের এজেন্ডাটা ছিল যে সাহিত্য এখন থেকে এই তিক্ত বিরক্ত অভিজ্ঞতার কথা বলবে। সাহিত্য কেবল একটা গল্প বলবে না, সাহিত্য কেবল একটা সৌন্দর্যের কাঠামো তৈরি করবে না। দেখো, গিরগিটি পড়লে আমাদের অস্বস্তি হয়, ইঁদুর পড়লে আমাদের অস্বস্তি হয়, কিন্তু একটা গল্পের স্বাদও কিন্তু আমরা পাই তার মধ্যে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আমরা একটা গল্পের স্বাদ পাই। এই সময় পর্ব থেকেই রবীন্দ্র গুহ, বিমান চট্টোপাধ্যায়, এমনকি চারু মজুমদারের মতো, চারু মজুমদারের কথা তো আমরা প্রায় অনেকেই শুনেছি, নকশাল আন্দোলনের সময় যিনি খুব বিখ্যাত নেতা, তারও কিছু কিছু লেখা যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো তারা এমন কিছু অভিজ্ঞতার কোলাজকে তুলে ধরছে যেগুলো অবিকৃত।
অবিকৃত মানে সাহিত্যের জগতে আমরা সমস্ত শব্দ, সমস্ত অভিজ্ঞতা যেমনটি ঠিক তেমনটি কি বর্ণনা করতে পারি? রবীন্দ্রনাথই তো বলেছেন, যেমনটি ঠিক তেমনটি লিপিবদ্ধ করা সাহিত্য নয়। তার মানে সাহিত্য বলতে এতদিন ধরে আমরা যে অবস্থানটাকে বুঝেছি সেটা হচ্ছে একটা নির্মিত স্ট্রাকচার, যেখানে অনেক ভেবে শব্দ চয়ন করতে হয়, চিত্র, সঙ্গীত, এই বৈশিষ্ট্যটাকে ফোটানোর জন্য আমাদের অনেকগুলো, কতকগুলো ভাবনামূলক শব্দ দিলেই সেটা সাহিত্য হয়ে ওঠে। এই কনসেপ্টটা ভেঙে যেতে লাগলো এই সময় পর্ব থেকে। কারণ যে শ্রমিকদের কথা আমরা বলছি, দুর্গাপুর, আসানসোল, এই সময়ে যে শ্রমিকরা, তারা এমন বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে লাগলো যেটাকে কোনো সাহিত্যের ভাষায় রিপ্রেজেন্ট করা সম্ভবই নয়। তারা একটা আন্দোলন গড়ে তুলল। সেই আন্দোলনটার নাম হচ্ছে নিম সাহিত্য আন্দোলন। যে সাহিত্যের অন্তর্গত গল্প, কবিতা, উপন্যাসে একেবারে অবিকৃত ভাবে, স্ল্যাং তো আছেই, যত রকমের বিকৃতি, দেখো মায়ার বিকৃতি জ্যোতিরিন্দ্র নন্দী বলতে গিয়ে কিন্তু একটা শালীন স্ট্রাকচারাল জগৎ তৈরি করেই বলেছেন। এখন মায়া যদি ভুবন সরকারের ওই প্লেজারটাকে অত্যন্ত রলি বলে, সেইটা শুনতে যতটা কর্কশ হবে, সেটা কিন্তু আর মিষ্টতা আর সৌন্দর্য, সাহিত্যের ওই আর্টস ফর আর্টসে কলা কৈবল্যবাদী অবস্থানকে আমাদের সামনে আর তুলবে না, একটা তিক্ততার জন্ম দেবে। বাংলা সাহিত্যের এই তিক্ততার রূপকার কমল কুমার মজুমদার। কমল কুমার মজুমদার আমাদের হাত ধরে শেখানোর চেষ্টা করলেন যে এই তিক্ততার অভিজ্ঞতা, এই বিরক্তির অভিজ্ঞতাকে কোন রকম শালীন শব্দ প্রয়োগ, আকৃতি দান, গল্পের বুনন, এই চরিত্রের সৃজন, কোনো বৈশিষ্ট্যকে মাথায় না রেখেই কেবল কতগুলো বিচ্ছিন্ন অভিজ্ঞতার সূত্রে সাজিয়ে দিয়েও সাহিত্য সৃষ্টি করা যায়। আমরা এটাকে কেন সাহিত্য বলবো? এই বিরক্তির অভিব্যক্তি, এই তিক্ততার অভিব্যক্তি, এই প্রতিদিনে মায়া মলিনা যে তিক্ততাগুলো পায়, সেগুলো যেভাবে বিমলকর, জ্যোতিরিন্দ্র নন্দীরা গল্পের আকারে বলেছে বলে একটা পাঠককুল অন্তত তার সাথে রিলেট করতে পেরেছে, কমল কুমার মজুমদার এই স্ট্রাকচারটাও মানতে চাইলেন। তার বক্তব্য হলো, আমার কোনো দায় নেই পাঠকদেরকে বোঝানো, আমার দায় নেই। তাহলে লিখছি কেন, কার জন্য লিখছি? আমার ইচ্ছে করছে তাই লিখছি, অনেকটা অটোমেটিক রাইটিং। তাতে করে যদি আমার লেখা তুমি পড়ো, পড়বে, না পড়ো, পড়বে না, কিচ্ছু যায় আসে না, আমি সাহিত্যিক হতেই আসে। কমল কুমার মজুমদারের বারবার তার আত্মজীবনী যদি তোমরা পড়ো, বাবা তার নিজস্ব জবানবন্দি যদি পড়ো, সাহিত্যকে কেন্দ্র করে তার ভাবনাগুলোকে যদি পড়তে চাও, তাহলে বারবার এই কথাগুলো ফুটে উঠছে যে আমি ঠিক সাহিত্য তৈরি করব বলে আসেনি, বরং সাহিত্য এতদিন ধরে না সাহিত্যের জগৎকে যেভাবে ঢেকে রেখেছে, আমি তার উন্মোচন করতে এসেছি। এ একটা নতুন অভিনব, বিমলকর যে নূতন গল্পরীতির পদ্ধতি নির্মাণ করেছিলেন, তার থেকে আরো অ্যাডভান্স একটা স্টেজ তৈরি করলেন কমল কুমার, যেখানে আর গল্পের কোনো কাঠামোই থাকবে না। ঘটনা প্রবাহ, গল্প, চরিত্র গোটাটাই হবে কতগুলো বিচ্ছিন্ন অভিজ্ঞতার কোলাজ, নকশা নয়। আমরা হুতম পেঁচার নকশায় বা আলালের ঘরে দুলালের যে বিচ্ছিন্ন চিত্রগুলো পর্ব পেয়েছি, সেরকম নয়। একটা মোনোটোনাস কতগুলো অনুভবের গ্রন্থন সূত্র হবে গল্প, এবং তার মধ্যে থেকে পাঠক বিরক্ত হবে। কমল কুমার মজুমদারের গল্প পড়লে আমরা বিরক্ত হই। জনপ্রিয়তার ওই নোশনটাকে ভাঙার জন্য তিনি ইচ্ছে করে এমন একটা আর্কেটাইপ নির্মাণ করতে শুরু করলেন তার গল্পগুলোতে। শুধু নিম অন্নপূর্ণা নয়, মতিলাল পাদ্রীর গল্পটা একটু অন্যরকম, আমি মতিলাল পাদ্রীকে আপাতত সরিয়ে দিচ্ছি। নিম অন্নপূর্ণার মতো আর যে সমস্ত গল্প, লাল জুতো, আমি তোমাদের কয়েকটা গল্প বলবো, কারণ শুধু নিম অন্নপূর্ণা পড়লে তোমরা কমল কুমার ধরতে পারবে না। কমল কুমারের যে স্ট্রাকচার, বিরোধী স্ট্রাকচার, সেটা শুধু নিম অন্নপূর্ণা দিয়ে বোঝা যাবে না। আমি কতগুলো গল্প আলাদা করে বলে দেবো। এখন শুধু এটুকুনি জেনে রাখো যে তিনি যে মূল কাজটি এখানে করতে চাইলেন, সেটা হচ্ছে এই বিরক্তির, তিক্ততার জায়গাটিকেও সাহিত্যের মধ্যে ইনক্লুড করে দিয়ে স্ট্রাকচারটাকে ভেঙে দিতে চাই।
এবং যে অন্নপূর্ণা মাতৃ মূর্তি আমাদের গৃহস্থ সংসারের একটা প্রধান আর্কেটাইপ হয়েছিল, সেই অন্নপূর্ণার চিত্রটাকেই বদলে দিলেন নিম, তিক্ততা, বিরক্তির আকরে। আমরা সাধারণভাবে অন্নপূর্ণা শব্দটির মানে বললে বেসিক্যালি কোন জায়গাটা ফুটে ওঠে? অন্নপূর্ণা কথাটার মধ্যে তো এক ধরনের ওই বরাভয় অবস্থান, একটা গৃহস্থ কল্যাণময় মূর্তি ফুটে ওঠে। অন্নপূর্ণা মানে যে ভাতের যোগান দেয়, গৃহস্থ সংসারে ভাতের যোগান যে দেয়, সেই কল্যাণময় মূর্তি। এই কল্যাণের স্রোতই বাঙালি দাম্পত্য জীবনের একটা প্রাইমারি সমাজ নিয়ন্ত্রিত স্রোত। সেই স্রোতের বিপরীতে আমরা এর আগে যে চরিত্রগুলোকে বিশ্লেষণ করতে করতে গেছি, তারা এই স্রোতটাকে বজায় রাখার জন্যই যার পর নাই চেষ্টা করেছে। মায়া, মলিনা, সাবিত্রী, এরা তো এই অন্নপূর্ণাই হতে চেয়েছে সংসারে, কিন্তু যে কোনো কারণেই তারা সেটা যখন করতে পারছে না, তখন এই নিম অন্নপূর্ণার জন্ম সম্ভাবনাটিকে কমল কুমার মজুমদার তার গল্প এবং তার সমসময়ের লেখকদের রচনায় দাঁড় করানোর চেষ্টা করতে লাগলেন। এখন থেকে আমরা যে চরিত্রগুলোকে পেতে চললাম, যে নারী চরিত্রগুলোকে পেতে চললাম, সেটা কোনোভাবেই আর আমাদের চিরাচরিত দাম্পত্যের নারী চরিত্রের মতো নয়। কোনো মধ্যবিত্ত চেতনা নয়, কোনো মধ্যবিত্ত নারী চেতনার বিকৃতি নয়, কোনো অর্থনৈতিক স্বাধীনতাহীনতা নয়। গোটাটাই একটা বিরক্তির উদ্রেককারী কতগুলো জীবন্ত বস্তু, যারা এই সংসারের নিয়ম জাতাকলে থেকে অন্নপূর্ণা কিন্তু একটা তিক্ততার জন্ম দিতে দিতে যাচ্ছে। এমন এক অবস্থানে কমল কুমার পাঠকদেরকে নিয়ে যেতে চাইলেন সচেতনভাবে দুটো মূল উদ্দেশ্য সাধন করার জন্য। এক, আমরা এখন আর কেবল ওই গল্প শোনার জন্য গল্প পড়ব না, আর দুই, সাহিত্য এই বিপরীত কুশ্রী বিশ্রী তিক্ত অবস্থানটিকেও চিনে নেওয়ার চেষ্টা করব। এখন তোমরা বলতে পারো যে এটার পেছনে মূল উদ্দেশ্যটা কি? মানে এই রকম হঠাৎ করে সাহিত্যের বিপরীত দিকের অবস্থানটিকেই কমল কুমার এতটা বড় করে তুলতে চাইলেন কেন? এটা কি অনেকটা জোর করে আমি খুব ইউনিক এটা প্রমাণের জন্য? না, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষের চিন্তা চেতনা মূল্যবোধ যে ভয়ঙ্কর রকম ভাবে বদলে যাচ্ছিল, অনেকটাই রাজনীতির নিয়ন্ত্রণে থেকে, সেই সময় দাঁড়িয়ে এই কমল কুমার, অমিয় ভূষণের মতো লেখকেরা ফিল করলেন, অনুভব করলেন। এটা শুধু বাংলায় নয়, পাশ্চাত্যে বিভিন্ন সময় বিভিন্ন লেখকেরা এটা ফিল করেছেন, অনুভব করেছেন যে আমরা আর গল্পটা গল্পের মতো করে ওই বিনোদনের স্ট্রাকচারাল একটা আইডিয়ার মধ্য দিয়ে আর রিপ্রোডিউস করতে পারবো। আমাদের দরকার হবে অবিকৃত অভিজ্ঞতা, যেমনটা অনুভব করছি তেমনটাই বল, কোনো লুকোতে হবে না, কোনো ইঁদুরের গিরগিটির বা দরজায় খিল আটকে নিজেকে চেপে রাখতে হবে না, যেটা ফিল করছো সেটা বলো। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা ফিল করছি এই সময় পর্বে, সেটা অনেকটাই একটা তিক্ততার ইতিবৃত্ত। ভালো স্নিগ্ধ মধুর মিষ্টত্ব প্রায় নেই বললেই চলে। এই যে তিক্ততার অনুভবের এই ভয়াবহতা, এটাকেও রূপ দেওয়া প্রয়োজন মনে করলেন কমল কুমার মজুমদারের মতো লেখকেরা। তাই সৃষ্টি হচ্ছে নিম অন্নপূর্ণার মতো গল্প। আমি এতক্ষণ ধরে যে জায়গাটা ধরানোর চেষ্টা করলাম, এটা একদিনের ক্লাসে বা একটা ভিডিওর এই প্রথম 25-30 মিনিটের মধ্য দিয়ে তোমরা অনুভব করতে পারবে না। এর একটা প্রসেস আছে। এই ধারার কিছু লেখকদের রচনা আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, না হলে কমল কুমারকে বা কমল কুমারের এই দুটো গল্পের অবস্থানকে আমরা কখনোই ধরতে পারবো। সেটা পরের স্টেপে আমরা যাচ্ছি, কিন্তু এই কতগুলো কথাকে সামনে রেখে আমি একটু তোমাদেরকে ধরানোর চেষ্টা করব আমাদের আলোচ্য নিম অন্নপূর্ণা গল্পের এই দ্বিতীয় প্রকার প্যাটার্নের সূচনার রূপটি ঠিক কেমন। আমরা সরাসরি গল্পে চলে যাওয়ার চেষ্টা করছি। এই গল্পের আসলেই কোনো
প্রাইম চরিত্র বা অপ্রধান চরিত্র কিছুই নেই, কিন্তু গল্পের শুরু যাকে দিয়ে সেই যুথি, সে মোটামুটি ভাবে মনে হতে পারে আপাতভাবে যে গল্পের একটা কেন্দ্রকে ধারণ করে রেখেছে, বা যুথির এই যুথিত্বকে সামনে রেখেই নিম অন্নপূর্ণার অবস্থানকে তিনি ফুটিয়ে তুলতে চলেছেন। কিন্তু এটাও এক ধরনের ম্যানিপুলেশন, এরকম কিছু গল্পটার মধ্যে হবে না। আসলে যুথি এরকম একটা ক্যারেক্টারকে দিয়ে গল্প শুরু করে তিনি হঠাৎ হঠাৎ আচমকা আচমকা আরো অন্যান্য বিভিন্ন ক্যারেক্টারে জাস্ট ওভারল্যাপ করে চলে যাবেন। আমরা যে মুহূর্তে যুথিকে বোঝার চেষ্টা করব, সেই মুহূর্তে তিনি একটা অন্য ক্যারেক্টারের গল্প বলা শুরু করবেন। এইটা কিন্তু কমল কুমার, হ্যাঁ মানে এখনকার প্যাটার্ন আর আড়াল নয়, যেমনটা মনে হচ্ছে ঠিক তেমনটাই। সৌজন্য একটা প্রশ্ন করেছো যে নিম সাহিত্যের সাথে স্ট্রিম অফ কনসাসনেস এর কোনো যোগ রয়েছে কিনা। দেখো, যে কোনো গল্পই আসলে স্ট্রিম অফ কনসাসনেস বা চেতনা প্রবাহ জাত। আমরা এখানে ঠিক নিম সাহিত্য বলতে চেতনা প্রবাহকে ততটা গুরুত্ব দিতে চাইছি না, যতটা একটা পরম্পরাকে গুরুত্ব দিতে চাইছি। অবশ্যই সেই পরম্পরাটা চেতনার দ্বারাই বাহিত হয়েছে, কিন্তু এই পরম্পরাটার কেন্দ্রে আসলে যে মূল কথাটা আছে সেটা হচ্ছে সাহিত্য যাকে এতদিন ঢেকে রাখতে চেয়েছে। সাহিত্য, মেনস্ট্রিম সাহিত্য, জনপ্রিয় সাহিত্য বলতে আমরা যাকে বুঝি, তারা কিন্তু পাঠকদের কথা ভেবে এমন অনেক জিনিসকে চেপে যায়, এমন অনেক জিনিসকে ওই সাবঅর্ডিনেট করে দেয়, সেই বিষয়গুলো এতটাই বিকৃত, সেই বিষয়গুলো এতটাই অস্বস্তিদায়ক যে সাহিত্যিকেরা মনে করেন এই কথাগুলো সরাসরি বললে পাঠকরা পাগল হয়ে যাবে, বা পাঠকরা মেনে নেবে না, বা বইটা নিষিদ্ধ হয়ে যাবে। এই অবস্থানগুলোই ধীরে 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 পোস্ট মডার্ন সময়, আধুনিকোত্তর সময়, এই ধরনের কিছু ক্রান্তিকারী গল্পকারেরা, যারা প্রত্যেকেই প্রায় বামপন্থী ঘরানার চিন্তাকেই সামনে রেখেছেন, না হলে এই সিস্টেম বিরোধী অবস্থানগুলো তাদের মধ্যে আসতো না। এগুলো এরা প্রত্যেকেই এক ধরনের সিপিএম এর নয়, কিন্তু বামপন্থা মানে আবার সিপিএম নয়, এটা বুঝো না। বামপন্থী চিন্তার ধারাকে বহন করতে করতে নিয়ে গেছে, তাই এটা কাইন্ড অফ স্ট্রিম কনসাসনেস, কিন্তু আসলে এটা একটা আন্দোলনের পরম্পরা। এই আন্দোলনের পরম্পরা কিন্তু আবার 90-এর দশকে এসে স্তব্ধ হয়ে যাচ্ছে। 90-এর দশক থেকে শুরু করে শূন্য দশক, 90 থেকে 2000, এই 10 বছরে হিউজলি সবটা পাল্টে যাচ্ছে দুটো কারণে, ইন্টারনেট আর মোবাইল। প্রযুক্তি যে কি ভয়াবহ রকম ভাবে আমাদের চিরাচরিত সাহিত্যের পরম্পরাকে ভেঙে দিয়েছে, সেটা নিয়ে একটা রীতিমতো ডিবেট হতে পারে। আমি সেই দীর্ঘ আলোচনার মধ্যে যাচ্ছি না। শুধু তোমরা এর সময়কালটা 50 থেকে 80, এই 30 বছরের মধ্যে ঘোরাফেরা যদি করাও, তাহলে ধরতে পারবে এটা একটা অবশ্যই স্ট্রিম, কিন্তু চেতনা প্রবাহের নয়, একটা আন্দোলনের যাত্রাপথ। এবং এই যাত্রাপথে কোনো কিছুকে আর ঢেকে রাখা হচ্ছে না, এই যাত্রাপথে কোনো কিছুকে আর চেপে রাখা হচ্ছে না। এই যাত্রাপথে তুমি যেমনটা অনুভব করছো তেমনটাই বলতে চাইছো, আর যে মুহূর্তে পাঠক একটা গল্পের স্বাদ পেতে শুরু করছে, তুমি অমনি তার গল্পের পর্যায়টাকে ঘুরিয়ে দিচ্ছ, অমনি তোমার গল্পের অবস্থানটাকে ঘুরিয়ে দিচ্ছ। এখানেই মজারও জন্ম। আমরা একটু গল্পে চলে যাই, তাহলে এই ধারণার অবস্থানটা হয়তো ধরতে পারবো। যুথি বারান্দায় দাঁড়িয়ে সবুজ পাখিটির ঘোরাফেরা দেখছিল। এ সময় তার হাত দুটি অদ্ভুতভাবে উঁচু করা ছিল। এ কারণ যে ফ্রকটি তার পরনে ছিল সেটিতে একটিও বোতাম নেই, এবং বোতামের জায়গা থেকে সোজা শেষ পর্যন্ত ছিঁড়ে দুহাট খোলা, ফলে বেচারিকে সর্বক্ষণই সাধারণভাবে চলাফেরার সময় তার আপনকার হাত দুটিকে উঁচু করেই রাখতে হয়। এতে করে মনে হয় তার ভারী আনন্দ হয়েছে, সে খুশি। অন্যথা, অর্থাৎ যদি ভুল হয়, যদি সে হাত নামায়, ঝটিতি ফ্রকটি গা পেয়ে ঝরে পড়ে, খুলে পড়ে। তখন সে যুথি শখেদ একটি আড়ে বলে পুনরায় ঠোঁটে ঠোঁট চেপে জোর পটুত্বের সঙ্গে ফ্রকটি আপনার কাঁধে তুলে দিয়ে থাকে। জাস্ট এই প্রথম প্যারাটুকু শোনো।
এই গল্পের প্রথম প্যারাটাই এত অস্বস্তিদায়ক, মানে অনেকগুলো দিক থেকে অস্বস্তিদায়ক। প্রথম অস্বস্তির কারণ হচ্ছে প্যারাটা পড়লে যে এটা বলতেটা কি চাইছে কমল কুমার মজুমদার। ফ্রক ছেঁড়া একটা মেয়ে সারাক্ষণ হাত তুলে হেঁটে বেড়াবে, ঘুরে বেড়াবে, এটা তো সম্ভব নয়। আবার হাত নামালেই ফ্রকটা যখন নেমে যাচ্ছে তখন আবার তার অন্য ধরনের চিন্তা হচ্ছে। মানে এইটা কেন? দেখবে সংসারে এমন অনেক তুচ্ছ জিনিসকে আমরা এত বড় করে ফেলি যার আদপে কোনো মিনিংলেস, যার আদপে কোনো অর্থই তৈরি হয় না। এই অনর্থগুলোকে কমল কুমার মজুমদার অভিজ্ঞতার সারসংক্ষেপে এক জায়গায় করে তার গল্পের, তার এই না গল্পের, তার এই নিম গল্পের কায়া নির্মাণ করে। আমি যদি তর্কের খাতিরে এটা ধরেও নি কমল কুমার মজুমদারের গল্পের কোনো কায়া নেই, তারপরেও বোঝার সুবিধের জন্য তার আমরা তো কমল কুমার মজুমদারের গল্প এই কথাটা তো বলছি, তার মানে বাই ডিফল্ট একটা কায়া তৈরি করারই চেষ্টা করছি। সেই কায়াটাও চিরাচরিত সাহিত্যের আকার আকৃতি এবং সিস্টেম অবস্থানকে ব্যঙ্গ করে এমন কতগুলো অভিজ্ঞতাকে তুলে ধরবে যেগুলো একেবারে মিনিংলেস। তার বলার ঘরানার মধ্যে বারবার প্রতীয়মান হবে এই ভাবনাটি যে আমরা আসলে সংসারে এই মিনিংলেস ভাবনার সারাৎসারেই আটকা পড়ে আছি। এই ফ্রকটি নিয়ে এত ভাবার দরকার নেই, এই ফ্রকটি নিয়ে এতটা উদ্বিগ্ন হওয়ারও দরকার নেই, এর একটা সহজ সমাধান আছে, কিন্তু সেটা জুথি করবে না। এতটা জটিল, মানে আপাতভাবে এতটাই সিম্পল জিনিসকে যে আমরা এতটা জটিল করে ফেলছি, এই অভিজ্ঞতাগুলোকে পরপর তুলতে তুলতে যান কমল কুমার মজুমদার। এখনো আমরা কমল কুমারের এই গল্পের প্রথম সূচনাটুকুর মধ্য দিয়ে কিছুই ধরতে পারিনি, মিনিংলেস একটা অভিজ্ঞতার জারণকে পাচ্ছি। কিন্তু ধীরে ধীরে তোমরা যখন গল্পের একদম শেষ পর্যায়ে গিয়ে পৌঁছাবে, একটা অদ্ভুত বিরক্তির ভাবনা সূত্রকে আবিষ্কার করতে পারবে। কমল কুমার মজুমদারের গল্পকে যদি তোমাদের বুঝতে হয়, তাহলে তোমাদের প্রাইমারি কাজ হবে এই বিরক্তির যাত্রাপথটিকে চিনে নেওয়া। গোটা গল্প জুড়ে প্রচুর বিচ্ছিন্ন ঘটনা আছে, প্রচুর ওভারল্যাপিং আছে, প্রচুর পরিমাণে কাট কতগুলো সিম্পল বাক্য দিয়ে একটা জটিল বাক্য তৈরি করা আছে। মানে আমরা যখন ভাবি, মনের মধ্যে আমাদের যে অনুভব চলে সেটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার ওয়েতে কি চলে? আমরা এই মুহূর্তে একটা জিনিস ভাবি, পর মুহূর্তে একটা অন্য চিন্তা মাথার মধ্যে আসে। এই ওভারল্যাপিংটাকে তিনি গল্পের সংলাপ করেছেন, এই ওভারল্যাপিংকে তিনি গল্পের চরিত্র করেছেন, এই ওভারল্যাপিংকে তিনি তার গল্পের কায়াও করেছেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অন্তত আমাদের আলোচ্য পাঠ্য নিম অন্নপূর্ণা গল্পে এই বিরক্তির যাত্রাপথের মধ্যে কানেকশন করতে পারছি কিনা, এটাই তার গল্প পাঠের একমাত্র মানদণ্ড হতে চলেছে। মতিলাল পাদ্রির ক্ষেত্রে এই ক্রমটা একটু অন্যরকম হবে। মতিলাল পাদ্রি কিন্তু অত্যন্ত একটা ফর্ম যুক্ত এই গল্প। এরা যে মূল ইউনিকনেসটা বাংলা সাহিত্যে আনতে চায়, যে আমি এখন থেকে আর ফর্ম নিয়ে সচেতন হব না, এরকম অবস্থানে থেকে তারা ফর্ম সচেতন অবস্থানে কতগুলো গল্পও লিখে দেন। কারণ এরা কোনো একটা নির্দিষ্ট সিস্টেমেও নিজেকে বেঁধে রাখতে চান না। মতিলাল পাদ্রি হচ্ছে সেই রকম গল্প। তাই মতিলাল পাদ্রি আর নিম অন্নপূর্ণাকে এক অবস্থানে কোনোদিন বিচার করতে যেও না। আমরা আগে নিম অন্নপূর্ণাকে বুঝবো এবং নিম অন্নপূর্ণাকে বুঝে পরবর্তী কয়েকজন লেখকের প্রায় কাছাকাছি কিছু গল্প কে নিয়ে এই না গল্পের অবস্থানে একটা দ্বিতীয় প্যাটার্ন তৈরি করব। আমাদের প্রথম প্যাটার্নটি ছিল গল্পের ক্ষেত্রে মধ্যবিত্ত চেতনা, দ্বিতীয় প্যাটার্নটি হচ্ছে এই না গল্পের, না অবস্থানের একটা তিক্ততার বিরক্তির যাত্রাপথ, অবিকৃত অভিজ্ঞতার সারাৎসার। আমরা একটু পরপর বুঝে নেওয়ার চেষ্টা করতে করতে যাই। গল্পের দ্বিতীয় প্যারায় আবার আমরা দেখতে পাই, দেখো, আর একটা খুব ডাইকোটমি থাকে, মানে একদিকে প্রচন্ড দারিদ্র, একদিকে প্রচন্ড বিরক্তি, একদিকে প্রচন্ড ক্লান্তি তার
সাথে সাথে একটা বৈপরীত্য, একটা ডাইকটমি দিয়ে দেন কমল কুমার মজুমদার, যে চারপাশে এরকম অনেক কিছু প্রতীক আছে, যেমন সবুজ টিয়া, এটা কিন্তু একটা প্রতীক, একটু পরে বুঝতে পারবো কিসের প্রতীক। সম্মুখের টিয়া কেমন ঘাড় বেঁকায়, সম্মুখের টিয়া কেমন পক্ষ বিস্তার করে, কেমনে পক্ষ বিস্তার করতো লাল ঠোঁট দ্বারা কি যেন বা পাখাতেই খোঁজে, এসবই তার নজরে পড়ছিল। কখনো বা টিয়া পাখিটি তেতো বিরক্তির সঙ্গে এক পাহাড় ছোলা থেকে শুধুমাত্র একটি তুলে ছাড়িয়ে ফেলে, খোসাটি মাটিতে পড়ে, জুথি তা লক্ষ্য করেছিল এবং সে তখনই একটি ঢোক গিলে আর আর দিকে দেখেছিল। আমরা ওই খাঁচার ভেতর টিয়া, সবুজ টিয়া বললেই একটা অদ্ভুত নাম, মানে টিয়াকে আমরা খাঁচায় বন্দি করে রাখি কারণ, আচ্ছা টিয়া পাখি পোষার একটা সাধারণ কারণ তোমরা বল, আমরা টিয়া পাখি পুষি কেন? একটা খুব নর্মাল কারণ যদি বল তোমাদের কাছে প্রশ্ন করা হয়, যে এই যে বিভিন্ন বাড়িতে পাখি পুষে রাখা হয়, পাখি পোষার কারণ কি এটা যে পাখি আর পাঁচটা পোষ্যের মতো আমার সঙ্গে সঙ্গে থাকবে না, সুযোগ পেলেই উড়ে যাবে? নাকি মেন কারণ হচ্ছে আমি সৌন্দর্যটাকে খাঁচাবন্দি করে রাখতে চাই? অন্যান্য যে সমস্ত প্রাণীদেরকে আমরা পুষি তারাও সুন্দর, কিন্তু তারা অনেক বেশি আমাদেরকে না ছেড়ে যাওয়ার জায়গায় থাকে। পাখি হচ্ছে এমন পোষ্য যে সবসময় সুযোগ পেলে উড়ে পালাতে চায়, আর আমাদের নোশন ওই সৌন্দর্যটাকে আটকে রাখতে হবে, তাই খাঁচার জন্ম হয়েছে। খাঁচার মধ্যে সবুজ টিয়াকে আটকে রাখা আমাদের এক ধরনের সৌন্দর্যকে আটকে রাখার প্রতীক হয়ে উঠেছে কালক্রমে। এই সৌন্দর্যকে যত আমরা জোর করে আটকে রাখবো, তত টিয়া পাখিটার মধ্যে দিয়ে যেভাবে কমল কুমার দেখাচ্ছেন একটা অদ্ভুত বিরক্তির জন্ম হতে হতে যাবে। সৌন্দর্য স্বাধীন হলে তার বিস্তার অবশ্যম্ভাবী হলে সেটা অনেক অনাবিল সহজ হয়, কিন্তু আমাদের প্রতিদিনকার জগৎ ঠিক উল্টো শেখায়। আমাদের আমাদের প্রতিদিনকার জগৎ কি শেখায়, যে না তাকে আটকে রাখতে হয়, তাকে ধরে রাখতে হয়, তাকে বেঁধে রাখতে হয়। এই এই যে একটা বাঁধন, দাম্পত্যের ক্ষেত্রেও একই নিয়ম ছিল, বেঁধে রাখো, দাম্পত্য টিকিয়ে রাখার জন্য নারীদেরকে ঘরে আটকে রাখো, তার ফলেই মায়া মলিনা সাবিত্রীদের জন্ম হয়েছে। তেমনি ভাবে এই টিয়া পাখির এখানে যে রূপকটি তৈরি করলেন কমল কুমার মজুমদার, দেখবে ছোলা খেতে খেতে একটা অদ্ভুত রাগ আছে টিয়ার, ছোলাটা খেতে খেতে ছোলাটা ছুঁড়ে ফেলে দেয়। আমরা যারা টিয়া পাখি পোষা দেখেছি, দেখবে সবসময় টিয়া পাখিটা কিন্তু মানে ওই যে ছোলা দিয়ে দিলেই সে খায় না, সে একটা সময় না খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ওই খাঁচার স্টিল গুলোকে নখ দিয়ে আঁচড়ায়, ঠোঁট দিয়ে আঁচড়ায়, আমরা বুঝি বোধহয় আহারে খুব দম বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে তাদের বিরক্তি। এই সৌন্দর্যের বিরক্তি, উল্টো পিঠটা কমল কুমার মজুমদারের কাছে অত্যন্ত দামি অভিজ্ঞতার স্বরূপ। তাই জুথি যখন আর চোখে চোখে টিয়াটিকে পর্যবেক্ষণ করে, তখন কিন্তু সে টিয়ার সৌন্দর্য নয়, বিরক্তিটাকে পর্যবেক্ষণ করে। এবার আবার তার সামনে সবুজ পাখি, সাদা দেওয়াল, অতি মনোহর এক দৃশ্য রচিত হয়েছে, তবুও জুথির চক্ষুদয় দুর্বৃত্ত এবং সে মরিয়া হয়েই কোন ক্রমে পাখির বাটিতে আঘাত করে, ফলে দাঁতটিতে দোলা লাগলো, আর সেই সঙ্গেই দু চারটি ছোলাও ছিটকে পড়েছিল। সত্তর তৎপর ছোলাগুলি তুলতে গিয়ে ফ্রকটি তার খুলে যায়, ছোলাগুলি তুলে মুখে পুরেই তবে সে ফ্রকটি ঠিক করে। এখন সে দাঁড়ের কাছে এলো, এক হাত দাঁড়া, অন্য হাতে কাঁধের কাছের জামার অংশটি ধরে ডান হাতখানি জামায় মুছে মুছে আপনাকে প্রস্তুত করছিল। বোধহয় তাতে ঘাম জমেছিল, এ কথা প্রকাশ থাকে যে জামার একদা রঙিন অদ্যম্লান ফুলগুলি মুছড়ে মুছড়ে গিয়েছিল। আর পাখিটি ভারী অস্থির, পাখিটি ভারী তেরছা, নিজের দেহেতেই যেন বড় বেশি করে জোট পাকিয়ে গিয়েছে। অবশ্য সে পাখিটি একবারও আওয়াজ করে। খুব ভয়ানক একটা অভিজ্ঞতার মধ্যে আমরা এসে পড়েছি। প্রথম দুটো প্যারার মধ্যেই একটা অদ্ভুত অস্বস্তি টের পাচ্ছ তোমরা, যারা একবার হলেও নিমন্নপূর্ণা পড়েছো তারা তো পাচ্ছই, যারা এর আগে পড়নি এখন নতুন ভাবে দেখার চেষ্টা করছো, অদ্ভুত বিরক্তি।
একটা টিয়া পাখির দিকে একটা মেয়ে ফ্রক পরে দাঁড়িয়ে আছে, এই ইমেজারিটা কিন্তু প্রচন্ড রোম্যান্টিক ইমেজারি হতে পারে। এই দৃশ্যটা অনেক ভাবালুতা কল্পনার জন্ম দিতে পারত, কিন্তু গোটাটাই জন্ম দিচ্ছে এক অদ্ভুত অস্বস্তি, ক্রিঞ্জ আর এক ধরনের বিরক্তির। কোনো মানে নেই। ছোলা, টিয়া পাখির ছোলা মানে ছিনিয়ে এনে জুতি খেতে চাইছে, আবার একদিকে নিজের ফ্রকটাকে ধরে রাখতে চাইছে। এই যে একটা অদ্ভুত রকমের দোলাচলতা টিয়া পাখিটার মধ্যে দিয়েও কমল কুমার ফুটিয়ে তুলতে চাইছেন, এবং টিয়া পাখিটার মুখে কোনো আওয়াজ নেই। এই যে আওয়াজ না করে বিরক্তিগুলোকে চেপে রাখা, ধীরে ধীরে এটা সঞ্চারিত হয়ে যাবে গল্পের বাকি চরিত্রগুলোর মধ্যে দিয়ে। তৃতীয় প্যারাতে দেখতে পাই এ সময় যুথি একটু ভাবুক হয়েছিল, অন্যমনস্ক হয়েছিল, ভেবেছিল সে যদি পাখি হতো। কেননা সে শুনেছে কোনো কোনো ময়রা দোকানের ঝাঁপ খুলেই রাস্তায় নামে, হাতে এক চ্যাংড়ারি খাবার, তাতে জিলিপি আছেই, কচুরি, নিমকি আর কি সব আছে। ময়রা চিলো চিলো বলে চিৎকার করে এবং তার ঘটিয়াল ভুড়িখানি নসর পসর। আকাশ চিলে চিলময়, আকাশটা যে মতো বা গাড়ির আড্ডা, ছ্যাকড়া গাড়ির ঘোড়ার মতো চিলগুলো চি চি করে ওঠে। তদন্তর খাবারগুলি সে ময়রা ছুঁড়ে ছুঁড়ে দেয় আর বলতে থাকে, আমরা বাসি খাবার বেচি না, কাউকে দিও না। এখানে অনেক ভিখারির ছেলেরা দাঁড়িয়ে, কেউ মারকোলে, সকালের শৌখিন রোদ এদের পাশ কাটিয়ে রাস্তায় ইতস্তত। এরা যেমন বা আচারের শিশি থেকে বার হয়ে এসছে, তারা ময়রার মহানুভবতা দেখে, হাতখানি প্রসারিত করে চিলের খাওয়া দেয়। দেখো, কমল কুমার মজুমদারের গল্প পাঠ এই কারণেই দুর্বোধ্য, কমল কুমার মজুমদারের গল্প পাঠ এই কারণেই বিরক্তির উদ্রেক করে যে কোন রকমের সঙ্গতি সাধন করার লক্ষ্যে তিনি গল্প লেখেই না। যুথি যে মুহূর্তে কল্পনা প্রবণ হলো, যে মুহূর্তে সে ভাবলো আমি যদি পাখি হতাম, এখান থেকে কিন্তু গল্পের মাত্রাটা একটা অন্য জায়গায় যেতেই পারতো। সেই মুহূর্তে তিনি এই কল্পনা প্রবণতাটাকে কেটে দিয়ে কতগুলো ময়রার কথা, কতগুলো বিচ্ছিন্ন রাস্তার কোলে দরিদ্র শিশুর দাঁড়িয়ে থাকার কথা, আর কতগুলো চিলের ওড়ার কথা বললেন। কোনো সঙ্গতি নেই, কোন স্ট্রিম অফ কনসাসের মধ্যেকার একটা প্যাটার্ন নেই। যেন বিচ্ছিন্ন যেভাবে যেভাবে মনে হচ্ছে পরপর পরপর কতগুলো বাক্যকে কমা দিয়ে 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 সাজিয়ে দিচ্ছে। বলতেটা কি চাইছে, কেন বলছেন এভাবে, কি আছে এই কথাগুলোর মধ্যে গূঢ়ার্থ? হঠাৎ যুথির পাখি হওয়ার ইচ্ছাই বা জাগে কেন? হঠাৎ ময়রার প্রসঙ্গই আসে কেন? হঠাৎ চিলের প্রসঙ্গ আসে কেন? পাঠকেরা কমল কুমার পড়তে গিয়ে খেই হারিয়ে ফেলে। পাঠকেরা কমল কুমার পড়তে গিয়ে কোনো ভাবনা গ্রন্থন সূত্রটিকে টের পায় না। এটাই তার গল্পের শিথিলতা, আবার এটাই তার গল্পের শিল্প কৌশল বটে। আমরা আরেকটু পড়ি, চেষ্টা করব ধরার। এই সূত্রে যুথির ভিখারি কথাটা মনে পড়তে মুখখানি সিটিয়ে উঠেছিল, কেননা সে শুনেছে অনেক পাপ, 7 জন্ম পাপ করলেই ভিখারি হয়। ছেলে মানুষ যুথি একথা স্মরণেই ছোট একটা নমস্কারও করেছিল। অর্থ এই যে তার অতি বড় শত্রুরও যেন এমন দশা না হয়। নমস্কার যেমন সে করেছিল, তেমন সে রোমাঞ্চিত হয়ে উঠেছিল। চিলকে দেখলে তার বড় ভয় হয়, সে চিল হতে চায় না। কেননা চিল যদি হয়, তাহলে হয়তো চিলি তার ভয়ঙ্কর ঠোঁট দিয়ে তাকে ছিঁড়ে ফেলবে। এইটুকু ভাববার পর সে আর বেশি সময় নেয়নি, এ কারণে যে বেশি দেরি করলে এ বাড়ির লোক নিশ্চয়ই এসে পড়বে। একটা বালিকা টিয়া পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে এরকম অদ্ভুত অদ্ভুত চিন্তা করছে, যে চিন্তাগুলোর আপাতত কোনো বাস্তব ভিত্তি নেই। একবার সে টিয়া পাখিটার দিকে তাকিয়ে তার বিরক্তিকে অনুভব করে নিচ্ছে, একবার সেই টিয়া পাখির মুখের গ্রাসের ছোলা কেড়ে নিচ্ছে, একবার সেই টিয়া পাখির ছোলা কেড়ে ছোলা মুখে পুড়ে দিয়ে ভাবছে আমি যদি পাখি হতাম। পর মুহূর্তে তার মনে পড়ছে পাখি হবে কি করে, সেটা তো সম্ভব নয়, কারণ তার চারপাশ, পাখি মানে কি, ওড়ার স্বাধীনতা। পাখি মানে কি, পাখি আমি যদি হতাম পাখি, এমন যদি হতো আমি পাখির মতো, এই দুটো লাইনের নিগুড় অর্থটা কি, স্বাধীনভাবে ওড়া। যে মুহূর্তে যুথি এই স্বাধীনভাবে ওড়ার কল্পনাটি করছে,
সেই মুহূর্তে তার সামনে খাঁচাবদ্ধ টিয়া পাখির জলজ্যান্ত রূপটি তাকে মনে করাচ্ছে সে ভিখারি। যে মুহূর্তে একজন বালিকা ওড়ার স্বপ্ন তৈরি করতে যাচ্ছে, সেই মুহূর্তে বাস্তব অভিজ্ঞতা তাকে মাটিতে আছড়ে ফেলে সেই টিয়া পাখির খাঁচায় আটকে থাকার অবস্থানটি তার অস্তিত্বের সাথে মিলিয়ে দিচ্ছে। কিন্তু সেটা এতটা সহজ নয়, সে অনুভব করছে কিন্তু বোঝাতে পারছে না। কাকে বোঝাচ্ছে, তার দায় কার? মানে এখানে যদি কমল কুমার না থাকতেন, অন্য কোনো গল্পকার থাকতেন, তাহলে তো আরো অনেক সিস্টেমেটিক্যালি কাঠামোর মধ্যে দিয়ে এটা বোঝাতে পারতেন। যেমনটা যুথি ভাবছে, সে ফিল করছে, বোঝাতে পারছে না, ঠিক তেমন ভাবেই বলা হলো। ভালো করে খেয়াল করে দেখো, তোমরা কি ধরতে পারছো কথাগুলো? যুথি একজন অপ্রাপ্তবয়স্ক বালিকা উঠতে চাওয়ার স্বপ্ন একটা চিরাচরিত গল্পের প্যাটার্ন হতে পারত, এবং এই প্যাটার্নটা তার মতো করেই বলা যেত, অনেকটা সাজিয়ে গুছিয়ে সাহিত্যের আকারে একটা নিটোল গল্পের মতো। যে যুথি উঠতে চায়, হঠাৎ সে দেখে তার চোখের সামনে টিয়া পাখিটি খাঁচাবন্দি, এখন সে কি করবে? এইভাবে বলা হলো না, বলা হলো কতগুলো বিচ্ছিন্ন সংলাপ, কতগুলো বিচ্ছিন্ন অগ্রন্থিবদ্ধ অভিজ্ঞতার মধ্য দিয়ে। আসলে মূল কেন্দ্রটা কি? পাখি হওয়া সহজ নয়, কারণ সে ভিখারি, সে গরিব, এইটা তার পাপ। চাইলেও সে অন্নপূর্ণা হতে পারবে না, তাকে এই নিমের তেতর বিরক্তির জগতেই ওই সবুজ টিয়া পাখিটার মতো এই খাঁচায় বন্দী হয়ে থাকতে হবে। কমল কুমার এইভাবে গল্প বলেন, এত ইজিলি পাঠকদের কাছে থালায় করে পরিবেশন করে দেন। ফিল করতে হবে, ফিল করতে হবে। এই বিচ্ছিন্নতার সংলাপের সঙ্গে কানেক্ট না করাও তার কাছে সাহিত্য। আমার একটু ভয়ই হচ্ছে এই জায়গা থেকে যে ঠিক কমল কুমার মজুমদারের গল্প পাঠ তো আমরা এর আগে কখনো করে আসিনি, বা পরেও কতটা করব সেটাও আমাদের হাতে নেই। কিন্তু তারপরেও আমাদের তো এই পারম্পর্যটা বুঝতে হবে। আমরা কতগুলো বিচ্ছিন্ন জায়গা থেকে কল্লোল জেনে গেলাম, মধ্যবিত্ত চেতনা জেনে গেলাম, কিন্তু তার উল্টো পিঠটা জানলাম না, এই না গল্পের পরিসরটা জানলাম না। এটাও তো ঠিক নয়। তাই সেই জন্যই সিলেবাসে কমল কুমারকেও রাখা হয়েছে। কিন্তু কমল কুমার মানেই মতিলাল পাদ্রী নয়, কমল কুমার মানে যে নিম অন্নপূর্ণার বিরক্তির অবস্থান, সেইটাই তার আসল গল্পের পরিণতি। আর এই পরিণতিকে বোঝানোর জন্য তিনি গল্প বলেনি, একটা ভান করেন যেন তিনি গল্প বলছেন। এগুলো কি সংলাপ? এইভাবে পরপর পরপর। এখন তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে এই ধরনের গল্প থেকে কিরকম প্রশ্ন আমরা এক্সপেক্ট করব? এখান থেকেও এরকম পাগলের ক্রম দিতে পারে, এখান থেকে ওই ভাবনা সূত্রগুলোকে পরপর সাজিয়ে দিতে পারে, কিন্তু দেখবে কমল কুমার মজুমদারের জায়গা এই গল্পগুলো নিম অন্নপূর্ণা থেকে অন্তত এরকম ক্রমের প্রশ্ন এখন অব্দি দেওয়া হয়। কারণ এখানে তিনি কোনো ক্রম রক্ষাই করতে চান। কতগুলো বিচ্ছিন্নতার জায়গার মধ্য দিয়ে একটা ভাবনাকে প্রডিউস করে দিয়েছেন, পাঠকের কাজ হচ্ছে তাকে এক করা। তোমরা কি ধরতে পারছো কথাগুলো আমি যেগুলো বলতে চাইছি? তাই তার পর মুহূর্তে দেখো, এখন পাখি বললে তো শুধু হয় না, পাখি তো আবার অনেক রকম রকম ফের আছে। কিছু পাখি হচ্ছে গৃহস্থ পাখি, যারা সারাদিন উড়ে বেড়ায় তারপর আবার ঠিক ঘরে ফেরে। বেশিরভাগ পাখি গৃহস্থ, প্রত্যেকেরই একটা নীড় থাকে, বাসা থাকে। কিন্তু যেগুলো শিকারী পাখি, চিল, বাজ, শকুন, জুথি কিন্তু তাদের মতো হতে চায় না। ভালো করে একটা অদ্ভুত প্যারিটি কিন্তু না চাইতেও আমরা পেয়ে যাব। প্রথম ভাবনার স্তর, জুথি পাখি হতে চায়। দ্বিতীয় ভাবনার স্তর, পাখি হওয়ার কথা তার চিন্তায় এলেই সে তার চোখের সামনে খাঁচাবদ্ধ টিয়াটিকে দেখতে পায়। তাহলে পাখি হয়ে সে কি করবে? সে তো খাঁচাই বন্ধ থাকতে হবে। তারপরে সে মনে করে সে তো খাঁচাতেই বন্দি আছে। কিসের খাঁচা? দারিদ্রের খাঁচা। সে ভিখারি, সে গরিব, তাকে ওই টিয়া পাখির মুখের ছোলা ছিনিয়ে খেতে হয়। তার ফ্রকটি এতটাই শতচ্ছিন্ন যে তাকে সবসময় হাত তুলে থাকতে হয়।
তাহলে সে অলরেডি ওই সবুজ টিয়ার খাঁচাবদ্ধ রূপকেই নিজেকে চিনতে পারে, কিন্তু তারপরেও তার কাছে একটা অপশন থাকে, সে কি চিল হতে পারে না? সে কিন্তু চিল হতে চায় না। অর্থাৎ এই কোমলত্বটুকু এখনো এই বালিকা যুথির মধ্যে বেঁচে আছে, একটু পরেই সেটা নষ্ট হয়ে যাবে। এই তিনটে স্তর কি ধরতে পেরেছো তোমরা? প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এই যে মানসিকতার গ্রাফের ওঠানামা, এইটা কমল কুমার মজুমদারের গল্পের মূল এসেন্স। আমি আবারও বলছি, শুধু নিম অন্নপূর্ণা দিয়ে কিন্তু কমল কুমার বোঝা যাবে না। কমল কুমারের গদ্য হঠাৎ করে এখন পড়তে যেও না, আরো মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু আমি কিছু গল্প বলে দেবো বোঝার জন্য। মানে তিনি তো এক ধরনের বিপ্লবী করে গেছেন। এই ধরনের গল্প কিন্তু সাধারণত মানুষেরা, পাঠকেরা পড়ে না, তাই তিনি জনপ্রিয় লেখকের তকমা কোনোদিন পাননি। এটাই তার শিল্পের একমাত্র সম্মানও বটে। আমরা আরেকটু এগোই। ইদানিং পাখিটি কিয়ৎ পরিমাণে শান্ত। তার ঠিক কিছু নিচে যুথির জলজলে মুখখানি, ছেঁড়া লাল পাড় দিয়ে বেড়াবেনি করা, চোখ দুটি পিঙ্গল, এলেবেলে, হিঙ্গুল, মারাত্মক। মুখের ছোলাগুলি একান্তে ঠেলে দিয়ে মাথাটা তার কি যেন লক্ষ্য করবার জন্য আনচান করছিল। পরক্ষণেই সে হাতটা তিনবার কপালে আর বুকে ঠুকেই ধাঁ করে দাঁতটায় যেই না ঠেলা দিতে গেল, পাখি তৎক্ষণাৎ তার লাল ঠোঁট দিয়ে যুথির আঙুলে কামড়ে ধরেছে। এটা সামান্য মানে বেসিক্যালি গল্পের মধ্যে কোনো প্লট নেই, একটা খুব সামান্য প্রতিদিনকার চিত্রকে তিনি ব্যাখ্যা করতে যাচ্ছেন। এমন সময় যুথির এই চিন্তা ভাবনার মধ্যে সে খাঁচার মধ্যে ঠেলা দিতে যায় এবং সেই আঙুলে টিয়া পাখিটি কামড়ে দেয়। ছেলে মানুষ যুথির চিৎকারে এই বাড়িখানি যেন শ্রী মধুসূদন বলে উঠেছিল। পাখিটা এখনো যুথির আঙুল ছাড়েনি, দাঁত নড়ছে এবং কয়েকটি ছোলা যুথির মাথা এবং গা বেয়ে ঝরে পড়ে। কোন ক্রমে, ভাগ্যক্রমে সে আপনার হাতখানি ছাড়িয়ে আনতে পেরেছে। যুথি বোকার মতোই আঙুলটির দিকে চেয়েছিল, কেননা আঙুল বেয়ে খরধার রক্ত পড়ে, আর যে কোনো কিছু করার মতো দক্ষতা তার নেই। এবাড়ির বউটি বয়সে নবীনা, সদ্য স্নাত মুখমণ্ডল, ব্লাউজটি পরা, সবেমাত্র সায়াটি পরে পরক্ষণে ভিজে গামছাখানি এক হাতে খানিক টেনে যখন বার করেছে, তৎক্ষণাৎ এই ভয়াবহ চিৎকার তাকে, এই জায়গাটা আমার বইতে ঠিক ছাপাতে ওঠেনি, তোমরা একটু বলে দিও কি শব্দ ছিল। এবং পরক্ষণেই এই আতঙ্ককারী দৃশ্যে সে বক্ষহীনা স্পন্দন রহিত, ফলে সায়া থেকে উঠা লাল গামছাখানি তার হাতে তেমন সম্বন্ধ ছিল না। সুন্দর খঞ্জন নয়ন যুগল, স্ফীত স্বপ্নহীন, ভালো করে খেয়াল করো এই জায়গাটা, সুন্দর খঞ্জন নয়ন যুগল, স্ফীত স্বপ্নহীন, ভীত শক্ত উজ্জ্বল, রক্তছোঁয়া ভ্রুদয়ে বিদ্যুৎ ইঙ্গিত, দেহ বয়সোচিত ধর্মে উষ্ণ, এখন এতদর্শনে আগুন গরম, সুতরাং আপনার আলুলায়িত কেশরাশি যা সিক্ত তার ঘাড়ে সপসপে হিম সঞ্চার করে, তাই তার রোমহর্ষ হয় এবং এ তরুণ মুখখানি কক্ষের আধার থেকে সকালের তীব্র আলোয় ক্ষণকের জন্য এসেই পুনশ্চ কক্ষে ফিরে যায়। সোজা কথায় যুথির চিৎকারে এই নবীনা বউটি বিদ্রাবিত। থ্যাংক ইউ। যুথির আঙুলটি কামড়ে ধরেছে টিয়া পাখিটি এবং তার চিৎকারে এই নবীনা বউটি প্রচন্ড চমকে উঠেছে। এই হচ্ছে সামান্য ঘটনা, কোনো ঘটনাই নয় বেসিক্যালি। মানে এটার মধ্যে কোনো চমক নেই, নতুনত্ব নেই, সৃষ্টি নেই, কিচ্ছু নেই। যুথি দাঁড়িয়ে আছে একটা খাঁচার সামনে, টিয়া পাখি, সে তার ছোলা কেড়ে নিতে চাইছে, আবার আঙুল ঢুকিয়েছে খাঁচার মধ্যে, টিয়া পাখিটি তার আঙুলটি কামড়ে ধরেছে, রক্ত পড়ছে, ব্যথায় চিৎকার করে উঠেছে এবং সেই চিৎকার শুনে নবীনা বউটিও চমকে গেছে। এটাকে যদি আপাতত প্লট বলি, এই প্লটের মধ্যে না আছে ঘটনা, না আছে কোন রকমের চিত্তাকর্ষক ক্যারেক্টারাইজেশনের পরিপ্রেক্ষিতে তৈরি করা কোন ধরনের প্লট, কিছুই নেই। অথচ এই সামান্য ঘটনার মধ্যেকার যে মানসিকতার বিবর্তন, পরপর বলতে বলতে যাওয়া হলো, সেটা আমাদেরকে চমকে দেয়। একজনের চিৎকারে যে বউটি চমকে উঠছে,
সেই বউটি সদ্য স্নান করে এসছে, তার বর্ণনা যখন দিচ্ছেন গল্পকার, প্রতিটা নিখুঁত বর্ণনায় ফুটে উঠছে এক ধরনের নেগেটিভিটি, স্বপ্নহীন, ভীত, রোমহর্ষ, ক্লান্তি, এই যে এক ধরনের মানে অনেকগুলো বৈশিষ্ট্যের সমাবেশ। এটা কি চমকে ওঠার সাথে সাথে কোনো নারীর দেহের বর্ণনা হোক, তার পরিস্থিতির বর্ণনা হোক, সেই জায়গায় কি খাপ খায়? খায় না। প্রশ্ন হচ্ছে এই বর্ণনাগুলো আসছে কেন? যুথির চিৎকারে সদ্যস্নাতা নবীনা স্ত্রীলোকটির এই বর্ণনা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই প্রত্যেকটা বর্ণনার প্রতিটি পদে পদে, শব্দে শব্দে লুকিয়ে আছে এক ধরনের অভিজ্ঞতার ফসল। কমল কুমার মজুমদার গল্পের শুরুতে আগে এই বর্ণনাগুলো দিয়ে দেন, যে বর্ণনাগুলোকে আপাতভাবে আমরা এক জায়গায় করতে পারি না, খুব অসুবিধা হয়। তারপরে ধীরে ধীরে ওই বর্ণনার পয়েন্টগুলোকে দিয়েই তিনি তার যে মূল বক্তব্যটি, তার যে মূল শটটি, তার না সাহিত্যের গল্পটি আমাদের সামনে তুলতে তুলতে যায়। তোমাদের কাছে একটু অনুরোধ করব, আজকে যতটুকুনি আমি বললাম, এরপর আমি আর যা যা বলতে বলতে যাব, কমল কুমারের গল্পকে সামনে রেখে এই গল্পটির আলোচনা সহ আর যে গল্পগুলোকে এক জায়গায় করে আমি একটা প্যাটার্ন তৈরি করতে যাব, তার জন্য কয়েকটি গল্প তোমাদেরকে পড়ে ফেলতে হবে, সেটা আমি গ্রুপে একটু জানিয়ে দিচ্ছি। এর পরের গল্পের আলোচনার ক্লাসে তোমরা এটা একটুখানি পড়ে রাখো, 2-3টে গল্প, খুব বেশি নয়। তাহলে এই দ্বিতীয় প্রকার অবস্থানটিকে তোমরা চিনতে পারবে, বুঝতে পারবে। আর নিম অন্নপূর্ণার ক্ষেত্রে আমি এই গল্পটা পুরোটাই লাইভ ক্লাসে আলোচনা করে দেবো, কারণ এখানে কোনো লাইন, কোনো শব্দই আমরা বাদ দিতে পারবো না। যতটা অংশ গুরুত্বপূর্ণ সেই অংশগুলো পুরোটাই আমি লাইভ ক্লাসে আলোচনা করে দেবো, যাতে তোমরা ধরতে পারো। এরপর যখন কখনো কমল কুমার পড়ো, তোমাদের আর অসুবিধা না হয়। অন্তত আমাদের এই কমল কুমারের সূচনা থেকে আমরা এরপর যে গল্পগুলোতে যাব, সেখানেও যাতে তোমাদের প্রবলেম না হয়। ক্লিয়ার হয়েছে কি তোমাদের কাছে আজকের আলোচনাটুকু? যে খামতিটুকু তোমাদের এখনো মনে হচ্ছে বুঝতে পারছো না, ধরতে পারছো না, এইটাকে একটু সময় দাও, আমি কাটিয়ে দেবো। তোমাদের এমনি নিজেরাই কেটে যাবে, কিন্তু একটা প্র্যাকটিস লাগবে। এই ধরনের গল্প সচরাচর আমরা পড়ি না বলেই একটা অসুবিধা। এই অবধি কি ধরা গেছে? একটু যদি জানাও। ঠিক আছে, আমি আজকের আলোচনাটা এখানেই সীমাবদ্ধ রাখছি। আমি গ্রুপে তোমাদের জানিয়ে দিচ্ছি যে একটুখানি তোমাদের এটা খেটে নিতে হবে। তোমরা যদি একবার এই জায়গাটা তৈরি করে নাও না, কোনোদিন আর তোমাদের এগুলো পিছন ফিরে তাকাতে হবে না। তোমরা যে কোনো জায়গায় যে কোনো সময় জায়গাগুলো বলতে পারো, মনেও থাকবে নেটের জন্য। আবার এরপর যখন কোথাও পড়াতে যাবে, কাউকে বোঝাতে যাবে, সেখানে। কেমন? আজকে এই অবধি থাকছে।